শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। আগামী 1 ঘন্টায় দেশ বিদেশ, খেলা, বাণিজ্য, বিনোদন সহ সব ধরনের খবরই আপনাদের জানাবো। আমি সৌমিত্র শুভ্র। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন দিনভর কোথায় কি হলো। নিয়মিত আয়োজন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। নাসির উদ্দিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ করেছেন চলচ্চিত্র অভিনেত্রী পরীমণি। রোববার বনানীর বাসায় সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন পরীমণি। জানান, গত বুধবার ঢাকা বোট ক্লাবে ঘুরতে যান তিনি। সেখানে তাকে জোর করে নেশাজাতীয় পানীয় খাওয়ানো হয়, পরে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। এরপর তাকে ধর্ষণের চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন পরীমণি। এর আগে রোববার সন্ধ্যা 7:53 নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ করেন তিনি। স্ট্যাটাসে নিরাপত্তাহীনতায় ভোগার পাশাপাশি বাঁচতে প্রধানমন্ত্রীর কাছে সাহায্য ও বিচার চান পরীমণি। 4 দিন ধরে থানা থেকে শুরু করে চলচ্চিত্র বন্ধুদের কাউকে পাশে না পাওয়ার অভিযোগ করেন তিনি। বলেন, যারা পাশে ছিলেন ঘটনার বিস্তারিত জেনে তারাও চুপ হয়ে যান। আমি ফিজিক্যালি আনফিট, আমি ঠিক নাই ভাই। আমাকে কি খাওয়ানো হয়েছে আমি জানি না। আমার না অস্থির লাগতেছিল। আমার কেমন লাগছিল আমি এখনো নিজেই বুঝতেছি না। তো তখন আমি ওনাদেরকে বলছিলাম যে আমাকে একটু হসপিটালে নিয়ে যান, আমাকে একটু টেস্ট করান, আমাকে কী খাওয়ানো হয়েছে। যখন আমাকে হসপিটালের গেট থেকে তারা চলে গেছে, তাদেরকে আমি ফোন দিয়েছি যে আপনারা যাবেন না, আমরা যে কি করব। তখন আমি আরো ভয় পাইছি। আমাকে ছেড়ে করেছে, আমি সব দিয়ে দিব আজকে আপনাদেরকে। আমি যে থানায় যে কথাগুলো বলার পরে যে বলছি যে আপনি কোনো লিখিত কিছু লিখছেন, বুঝছি সব লিখিত আছে, এটা আমাকে ছেড়ে করেছে। দ্বিতীয় দফায় দেশে এলো চীনের উপহারের 6 লাখ ডোজ করোনার টিকা ও সিরিঞ্জ। রোববার বিকেলে এই টিকা বিমানবন্দর থেকে নেওয়া হয় তেজগাঁওয়ে ইপিআই এর সংরক্ষণাগারে। কর্তৃপক্ষ জানায়, চীনের এই উপহারের 6 লাখ করোনা টিকায় অগ্রাধিকার পাবেন মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়াও গুরুত্ব পাবেন বিশেষ ও মেগা প্রকল্পে যারা কাজ করেন। এর আগে গত 12 মে চীনের প্রথম উপহারের 5 লাখ করোনা টিকা দেশে আসে। এই নিয়ে মোট 11 লাখ টিকা বাংলাদেশকে উপহার দিয়েছে চীন। আমাদের অগ্রাধিকারের তালিকায় এই মুহূর্তে মেডিকেলের শিক্ষার্থীরা আছে, তারপর নার্সিংয়ের শিক্ষার্থী, আইএসটি, ম্যাটস এরা আছেন। আর সেই সাথে আমরা ইতিমধ্যেই জনগণের জন্যও তো এই টিকা কোল্ড চেইন সেটা মেনটেন করতে হয়। -70°C আমাদের বাংলাদেশের যে জায়গায় এই সক্ষমতাটুকু আছে আমাদের আইপিএইচে, সেখানে আমরা ওটা রেখেছি এবং ডাইলিয়েন্টও সেখানে রাখা হয়েছে। ফাইজারের ভ্যাকসিন এবং সাইনোফার্মের যে ভ্যাকসিনটা, এটা আমরা দ্রুত সম্পন্ন করে আমরা ভ্যাকসিনেশনে চলে যাব। দেশে করোনায় 24 ঘন্টায় মৃত্যু হয়েছে আরও 47 জনের। নতুন করে 2436 জনের করোনা শনাক্ত হয়েছে। কোভিডে সর্বমোট প্রাণহানি দাঁড়িয়েছে 13,118-তে। স্বাস্থ্য দপ্তরের তথ্য মতে 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 18,749 জনের। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার 12.99%। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা 8,26,922 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,242 জন। মোট সুস্থ 7,66,266 জন। মৃত 47 জনের মধ্যে পুরুষ 32 জন, 15 জন নারী। সীমান্ত এলাকা থেকে ছড়িয়ে পড়ছে করোনা সংক্রমণ। এই তথ্য জানিয়ে সবাইকে আরও কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই অবস্থায় চিন্তার কারণ হয়ে উঠেছে কোরবানির গরু আমদানি এবং পশুর হাট। তবে স্থানীয় সরকার মন্ত্রী বলছেন, সীমান্ত দিয়ে গরু আমদানি ও মানুষের চলাচলের ব্যাপারে সতর্ক সরকার। পশু জবাইয়ের ক্ষেত্রেও সর্বোচ্চ সাবধানতার নির্দেশনা দেন তাজুল ইসলাম। যে স্বাস্থ্যবিধি আমাদের সবাইকেই মানতে হবে। সীমান্তবর্তী জেলার বেলাতে যেমন মানতে হবে, ঢাকাতেও আমাদের একইভাবে মানতে হবে। আর ভারতীয় যে ভেরিয়েন্টের কথা আমরা বলছি, ভারত থেকে যারা ফিরে এসেছেন বাংলাদেশে, তাদের মাঝে আমরা যেমন ভারতীয় ভেরিয়েন্ট পেয়েছি, আমরা কমিউনিটিতেও পেয়েছি। বর্ডার এলাকাগুলোতে যাতে কি বৈধ অবৈধ কোনোভাবে গরু লেনদেন করা এবং মানুষের আসা যাওয়া করার ব্যাপারে সতর্কতামূলক একটা কড়া ব্যবস্থা নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করছি। পশু জবাই করার পরে যে বর্জ্য 12 ঘন্টা, 15 ঘন্টা, 20 ঘন্টার ভিতরে সমস্ত বর্জ্য অপসারণ করে শহরকে আবার পূর্বে ক্লিন অবস্থায় নিয়ে যাওয়া। সময় যত যাচ্ছে ততই উদ্বেগ বাড়াচ্ছে উত্তরের সংক্রমণ। গেল 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন 47 জনের মধ্যে রাজশাহী এবং খুলনায় 23 জন। তারপরও ঢিলেঢালা ভাব সবখানে।
মৃত্যুর এই সংখ্যা খুব একটা প্রভাব ফেলতে পারছে না শহরের জনজীবনে। খুলনা বিভাগে 10 রোগীর মৃত্যু হয়েছে। কুষ্টিয়া পৌর এলাকায় 7 দিনের বিধিনিষেধের দ্বিতীয় দিনে বন্ধ দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান। বিধিনিষেধের দ্বিতীয় দিনে নড়াইলের জেলা সদর, কালিয়া ও লোহাগড়া পৌর এলাকা সহ কয়েকটি ইউনিয়ন ছাড়া শেরপুর, নোয়াখালী সহ কয়েকটি জেলায় আংশিক বিধিনিষেধ জারি আছে। মাস্ক ঘেমে গেছে, পকেটে রাখছি। আমার তো সারাদিন রাস্তায় থাকা লাগে, বোঝেন তো, মার্কেটিং এর লোক। এখন 12 মাস্ক পরা যায়। নামাজ পড়ে আসলাম কেবল, আমি নামাজ পড়ে আসলাম দোকানে যে আমার স্বাস্থ্যবিধি যেটা মানার দরকার সেটা 100% হচ্ছে না। বয়স বেশি তাদের মধ্যে মৃত্যুর হারটা একটু বেশি, আর মহিলাদের মধ্যে এই মৃত্যুর হারটা সবসময় কম। এটা কিন্তু মানে আলাদা কোনো আমাদের যে রেজাল্টটা, সেটা কিন্তু জাতীয় যে রেজাল্ট সেটার মতোই। উৎসুক জনতা, আমাদের ইয়াং জেনারেশন, তারা লকডাউন দেখার জন্য রাস্তায় বের হয়ে পড়ছে। এটা অত্যন্ত দুঃখজনক এবং এটা অত্যন্ত অ্যালার্মিং। আমরা মানুষের কাছে বিনয়ের সহিত অনুরোধ করছি, আপনারা সহযোগিতা করুন, আমাদের যাতে শক্তি প্রয়োগ করতে না হয়। নাটোর সদর হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তরকরণ ইউনিট 50 শয্যায় উন্নীত করা হয়েছে। রোববার দুপুরের সদর হাসপাতালে এর উদ্বোধন করেন নাটোর 2 আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। তিনি জানান, হাসপাতাল কর্তৃপক্ষের কাছে 3টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়েছে। সেই সাথে ব্যক্তিগতভাবে মাস্ক বিতরণ ও পৌরসভার কর্মহীন বাসিন্দাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন এমপি শিমুল। বরিশালে ধর্ষণের মামলায় 4 শিশুকে গ্রেফতারের ঘটনায় বাকেরগঞ্জের ওসি সহ 7 পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট ও সমাজসেবা কর্মকর্তার বিষয়ে ব্যবস্থা নেওয়ার আদেশও দিয়েছেন আদালত। গত বছরের 6 অক্টোবর বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়নে এক কন্যা শিশু ধর্ষণের অভিযোগে তার বাবা থানায় মামলা করেন। বাদী এজাহারে উল্লেখ করেছিলেন, তার 6 বছর বয়সী কন্যা শিশুটিকে খেলার ছলে ধর্ষণ করে 9 বছর বয়সী 4 শিশু। পুলিশ ওই 4 শিশুকে গ্রেপ্তার করে 7 অক্টোবর আদালতে সোপর্দ করে। আদালত শিশুদের যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। গ্রেফতার শিশুদের বয়স 9 থেকে 11 বছর। জামিনের পর থেকে ওই 4 শিশু বাবা মার কাছেই আছে। বরিশালের বাকেরগঞ্জের ওসি জনাব আবুল কালাম সহ 8 পুলিশ সদস্যকে, যাদেরকে দেখা গিয়েছিল ভিডিওতে দেখা গিয়েছিল, সেই পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আইজিপিকে নির্দেশ দেন। বরিশালের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিস্টার মোহাম্মদ এনায়েতুল্লাহ, উনি শিশু আইনে ওনার ক্ষমতা না থাকা সত্ত্বেও উনি শিশুদের বিষয়টি গ্রহণ করা, শিশুদেরকে সেফ হোমে পাঠানোর যে আদেশ দিয়েছেন সেটি অবৈধ, এবং এরূপ অবৈধ কাজ করা এর জন্য সে যে আনকন্ডিশনাল অ্যাপোলজি দিয়েছে সেটি কোর্ট অ্যাকসেপ্ট করেনি। কুষ্টিয়া শহরে এক নারী তার সন্তানসহ 3 জনকে প্রকাশ্যে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে পুলিশের এক এএসআইয়ের বিরুদ্ধে। ঘটনার পর তাকে আটকও করেছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ। পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 3 জনকে হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে সদর মডেল থানায়। নিহত আসমা এবং শাকিল দুজনেরই গ্রামের বাড়ি কুমারখালী উপজেলায়। আমরা গুলির শব্দ শুনে বাইরে আসলাম। বাইরে আসার পরে দেখি যে একটা বাচ্চা দৌড়ায় বাইরে আসছে। ওই বাচ্চাকে আমার চোখের সামনে গুলি করলো, একদম গুলি করে মারি ফেলা দিল। 5-6 বছরের একটা বাচ্চা দৌড়াই পালাতে যাচ্ছে, আর ওই আততায়ী এসে বাচ্চাটাকে টেনে ধরে এসে 3টা গুলি করলো। আর বাচ্চাকে বাঁচাইতে গেলাম, উনি আমাদের উদ্দেশ্যে একটা গুলি করলো। গুলি করার পরে ওকে ধরেন সাধারণ দোকানদাররা, জনগণ দিয়ে ইট দিয়ে ঠেকা রাখে কিছু না হলো 20-25 মিনিট, তারপরে প্রশাসন আসে। জেলা পুলিশ কুষ্টিয়ার পক্ষ থেকে 100% ন্যায় বিচারের জন্য যা যা করণীয় আমরা কথা দিচ্ছি সেটি করব। আমাদের হাতে একজন গ্রেপ্তার আছে। গতকাল রাতেও সে আমাদের রোল কলে হাজির ছিল, আজকে ভোর থেকে নাই। এটা নিয়ে বিভাগীয় যা ব্যবস্থা নেওয়ার কথা আমরা অলরেডি তাকে অ্যাবসেন্ট দিয়েছি, এবং তার বিরুদ্ধে বিভাগীয়ভাবে যেটা করার কথা এটা তো হবেই, আর রাষ্ট্রের আইন অনুযায়ী যেটা ওইটাও হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন সম্পর্কে বিভিন্ন মন্ত্রণালয়ে ভিন্ন ভিন্ন যে তথ্য রয়েছে তা 60 দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। রোববার হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে গঠিত ভার্চুয়াল দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। জাতীয় শোক দিবস 15 আগস্টে খালেদা জিয়ার জন্মদিন পালনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিটের শুনানি শেষে আদালত এই নথি তলব করেন। রিটে 15 আগস্ট খালেদা জিয়া অবৈধভাবে জন্মদিন পালন করায় তাকে কেন আইনের আওতায় আনা হবে না, এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে। ম্যারেজ সার্টিফিকেট এক ডেট, ওনার এসএসসি সার্টিফিকেটে এক ধরনের ডেট,
ওনার কোভিডের ইয়েতে হসপিটালে এক ধরনের ডেট। সর্বোপরি 15ই আগস্ট জাতীয় শোক দিবসে উনি বড় বড় কেক কেটে ওনার জন্মদিন পালন করেন। কাগজ ডকুমেন্টের ভিত্তিতে বিভিন্ন জন্ম তারিখ দেখা যাচ্ছে একই ব্যক্তি, তাদেরকে রেকর্ড প্রেরণ করতে বলা হয়েছে। মোহাম্মদ আদালত যেন নির্ণয় করতে পারেন সঠিক। ওনার একটা দরখাস্ত দেখ, বাংলাদেশে যত লোকের 15 আগস্ট জন্মদিন আছে সবার জন্মদিন বন্ধ চাক তারা, বা ভবিষ্যতে 15 আগস্ট কোনো বাংলাদেশে কোনো সন্তান জন্ম নিতে পারবে না। নোয়াখালীর কোম্পানিগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদলের উপর হামলার প্রতিবাদে চলছে 48 ঘন্টার হরতাল। রোববার সকাল থেকে বাংলাবাজার চাপরাশির হাট এলাকার রাস্তায় টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে অবরোধ বিক্ষোভ করেন সমর্থকরা। বন্ধ আছে সব ধরনের যান চলাচল, জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা, টহল দিচ্ছে পুলিশ। শনিবার সকালে বাদলের ওপর হামলা হলে সকাল 11টা থেকে কর্মসূচি ডাকা হয়। গতকাল পুলিশের সাথে সংঘর্ষেও জড়ায় তার সমর্থকরা। চীনকে ঠেকাতে নতুন পরিকল্পনার ঘোষণা দিলেন G7 নেতারা। বেজিংয়ের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগকে অকার্যকর করতে অবকাঠামো উন্নয়নে সহায়তা দেওয়া হবে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোকে। অবশ্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রস্তাবিত বিল্ড ব্যাক বেটার ওয়ার্ল্ড প্রকল্পের অর্থায়ন এখনও নিশ্চিত হয়নি। বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর জোটের সম্মেলনের শেষ দিনের আলোচনায় আসে ইইউ ন্যাটো সম্পর্ক, কোভিড পরিস্থিতি, মহামারী পরবর্তী অর্থনীতি আর জলবায়ু সংকটের মতো বিষয়গুলো। ইউরোপীয় ইউনিয়ন অসম্ভব শক্তিশালী একটা জোট। অর্থনৈতিক ইস্যু ছাড়াও পশ্চিম ইউরোপে ন্যাটোর শক্ত ভিত্তি। আমরা একসাথে হলে অনেক কিছুই করতে পারবো। মহামারী, জলবায়ু পরিবর্তন সহ অনেক চ্যালেঞ্জ সামনে। এসব মোকাবেলায় একে অপরের সহযোগিতা প্রয়োজন। যুক্তরাষ্ট্র যে আন্তরিকতা দেখিয়েছে তাতে আমি যার পর নাই খুশি। আশা করি সবাই মিলে ভালো কিছু করা যাবে। ঐতিহাসিক পরমাণু শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্রকে ফেরাতে অব্যাহত ইরানের সাথে পরাশক্তিগুলোর সমঝোতা আলোচনা। শনিবার অস্ট্রিয়ায় বসেন দুপক্ষের প্রতিনিধি দল। চীন, জার্মানি, ফ্রান্স, রাশিয়া ও ব্রিটেনের শীর্ষ কূটনীতিকরা অংশ নেন আলোচনায়। গণমাধ্যমকে দেয় সাক্ষাৎকারে রুশ প্রতিনিধি মিখাইল উলিয়ানভ জানান, ভুল বোঝাবুঝি দূর করতে আরও কয়েক সপ্তাহ লাগতে পারে। বিদ্যমান শর্তগুলো খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান প্রতিনিধিরা। যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ভিয়েনা আলোচনায় অংশ না নিলেও বাইডেন প্রশাসন দিয়েছে পরমাণু শান্তি চুক্তিতে পুনরায় যোগ দেওয়ার ইঙ্গিত। বিদ্যমান শর্ত মানছে না ইরান, এই অভিযোগে 2018 সালে ঐতিহাসিক চুক্তি থেকে একতরফাভাবে বেরিয়ে যায় ট্রাম্প প্রশাসন। আমরা উন্নতির পথে, সমঝোতাও দেখছে আলুর মুখ। নতুন কি সংযোজন বিয়োজন করা হবে সেসব খতিয়ে দেখা হচ্ছে। জেসিপিইউ এর সব সদস্যদের সাথে আলোচনা চালাচ্ছে ইইউ। পৃথকভাবে যুক্তরাষ্ট্রকেও শান্তি চুক্তিতে ফেরত আনার চেষ্টা অব্যাহত রয়েছে। প্রত্যাশা, খুব শীঘ্রই কাঙ্ক্ষিত ফল পাব। কে বসছেন ইসরায়েলের মসনদে? এক দশক ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নাকি জোট সরকার? ভাগ্য নির্ধারণে আজ দেশটির পার্লামেন্ট নেসেটে হবে ভোটাভুটি। 120 আসনের মধ্যে ক্ষমতা পেতে 61 জনের সমর্থন নিশ্চিত করতে হবে। অন্যথায় 2 বছরের মধ্যে 5ম দফা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে দেশটিতে। অবশ্য নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের অবসান ঘটতে যাচ্ছে এমন ইঙ্গিত অভিজ্ঞ রাজনীতিকদেরও। তাদের দাবি, ব্যর্থ সরকার কাঠামো এই জন্য দায়ী। ক্রিকেটের স্বার্থে বিতর্কমুক্ত আম্পায়ারিং খুবই জরুরি মন্তব্য করেছেন বিসিবি পরিচালক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। সাকিব ইস্যুতে গঠিত তদন্ত কমিটির এই সদস্য জানিয়েছেন, আবাহনীর খেলা 7 ম্যাচে একটিও এলবিডব্লিউ না হওয়া বিস্ময়কর উপাত্তটি নিয়ে তদন্ত করবেন তারা। এর আগে সাকিব আল হাসানের 3 ম্যাচের শাস্তি প্রত্যাহার চেয়ে বিসিবির কাছে আবেদন করেছে মোহামেডান। মাঠের ঘটনা নিয়ে সোমবার মিডিয়ার সামনে কথা বলবে ক্লাব কর্তৃপক্ষ। নিষিদ্ধ সাকিব আল হাসানকে ছাড়াই ঢাকা প্রিমিয়ার লিগে জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ওল্ড ইউএইচএসকে বৃষ্টি আইনে 5 রানে হারিয়েছে মোহামেডান। সাদা কালোদের করা 155 রানের টার্গেটে 115 রান তুলতেই বৃষ্টি এলে খেলা আর মাঠে গড়ায়নি। আগে ব্যাটিং করতে নেমে পারভেজ ইমন ও আব্দুল মজিদের উদ্বোধনী জুটি ভাঙে 36 রানে। ইমন 14 রান করে সাজঘরে ফিরলে 3 নম্বরে নেমে ইরফান শুক্কুর ধরেন দলের হাল। মূলত ইরফানের 68, আব্দুল মজিদের 29 আর শামসুর রহমান ও নাদিফ চৌধুরীর 17 এবং 14 রানের ছোট 2 ইনিংস 5 উইকেটে 154 রানে দাঁড় করায় মোহামেডানকে। তবে 16 ওভারে 4 উইকেট হারিয়ে 115 রান তোলে ওল্ড ইউএইচএস। এরপর বৃষ্টির কারণে খেলার মাঠে গড়ায়নি। নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নানকে র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার তিনি বিমান বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। রোববার গণভবনে বিমান বাহিনীর নতুন প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নানকে আনুষ্ঠানিকভাবে ব্যাজ পরানো হয়। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শনিবার বিকেলে বিমান বাহিনী প্রধানের কার্যালয়ে বিদায়ী প্রধানের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন শেখ আব্দুল হান্নান। আগামী 3 বছর বিমান বাহিনী প্রধান হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন। লাইভ স্ট্রিমিং অ্যাপস বিগো লাইভ ও লাইকি পরিচালনায় জড়িত থাকার অভিযোগে বিদেশি নাগরিক সহ 5 জনকে গ্রেফতার করেছে সিআইডি। শনিবার ঢাকার বিভিন্ন স্থান থেকে সিআইডির সাইবার পুলিশ ইউনিট তাদের গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত বিদেশি নাগরিক বিগো লাইভের সাথে সরাসরি সম্পৃক্ত। মুস্তফা সাইফ রেজা বিগো লাইভের বাংলাদেশি অ্যাডমিন, মোহাম্মদ আরিফ হোসেন বাংলাদেশে বিভিন্ন মেয়েদের বিগো লাইভের সাথে যুক্ত করতেন। এস এম নাজমুল হক ভার্চুয়াল মুদ্রা ডায়মন্ড বিক্রির অন্যতম প্রধান এজেন্ট এবং আসমাউল হুসনা সেজুতি বিগো লাইভের প্রধান অ্যাডমিন। তাদের ব্যাংক ও মোবাইল অ্যাকাউন্টে গত 1 বছরে প্রায় 100 কোটি টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। 1 লাখ জমা হলে 1,60,000 হয়ে যায়, এইভাবে বাড়তে থাকে। এবং এই যে এই বিনসগুলো একসময় ডলারে রূপান্তরিত হয়ে তার অ্যাকাউন্টে, বিভিন্ন ব্যাংকে তাদের অ্যাকাউন্ট আছে, সেখানে জমা হয়। রাজধানীর কামরাঙ্গীর চরের একটি সেমাই তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম। হাবিবা ফুড নামে ওই কারখানায় তৈরি সেমাই বিভিন্ন কোম্পানির প্যাকেটে মোড়ক লাগানো অবস্থায় পাওয়া গেছে। কারখানার কর্মচারীদের দাবি, বিভিন্ন কোম্পানির সাথে চুক্তি অনুযায়ী তৈরি সেমাই প্যাকেট করা হয়ে থাকে। এই সেমাই কারখানায় গত 3 মাসে 6 দফা অভিযান চালিয়েছে ডিবি। নিয়মভঙ্গের দায়ে একজনকে আটক করেছে ডিবি। বিভিন্ন কোম্পানির সাথে হাবিবা ফুডের চুক্তির কাগজপত্র যাচাই বাছাইয়ের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ডিবি কর্মকর্তারা। সুপার মলগুলোতে আপনি কেনার জন্য যাচ্ছেন, আমরা কিনছি ওখান থেকে, বিশ্বাস করে কিনছি। তো আমরা এখানে এসে কয়েকটা ফাইল জব্দ করি, যে ফাইলে আমরা দেখতে পেয়েছি যে তাদের কিছু প্রোডাক্ট অর্ডার রয়েছে, স্বপ্নের রয়েছে, বোম্বে সুইটসের রয়েছে। এই অর্ডারগুলো তারা দিয়েছে কিনা এটা আমরা এখনো ভেরিফাই করতে পারি না, আমরা তদন্ত শেষ করে বলতে পারবো। সিরিয়ায় যুদ্ধ করে আসা প্রশিক্ষিত জঙ্গি সাখাওয়াত আলী চট্টগ্রামে অবস্থান করে সংগঠিত করছিলেন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামকে। সাথে ছিলেন 2 নিকট আত্মীয়। জঙ্গি সংগঠনের কমান্ডার জিয়া তাদের নেতা। সাখাওয়াতকে 3 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে কাউন্টার টেরোরিজম ইউনিট। এরই মধ্যে মিলেছে গুরুত্বপূর্ণ অনেক তথ্য। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠী ঘিরেও এরা তৎপরতা চালাতে পারে বলেও শঙ্কা নিরাপত্তা বিশ্লেষকদের। আমরা এগুলোই এখন তদন্ত করে দেখছি। সে যে লিঙ্কটার সাথে, সে যে সার্কেলটার সাথে তার যে লিঙ্কটা রয়েছে, এটা কোন বিষয়টা নিয়ে কাজ করছে এবং তাদের পরিকল্পনা কি, তাদের আরও সদস্যরা আছে। ইরাকে হয়ে গেছে অনেকটা ডিসএনগেজমেন্ট, আফগানিস্তানে হয়ে যাচ্ছে ডিসএনগেজমেন্ট। তখন তারা কোথায় যাবে? তারা ফেরত একটা জায়গা তারা বেছে নেবে। সেখানে আমাদের এখানে সম্ভাবনাটা কেন প্রবল, এটা আমি আবারও বলছি, সেটা হচ্ছে আমাদের এখানে গিভেন সিচুয়েশন ইজ দেয়ার এক্সিস্টিং। আসল নাম শাহেদ, কিন্তু চট্টগ্রামে পরিচিত ভিখারি নামে। ডবলমুরিং থানার তালিকাভুক্ত সন্ত্রাস এবং কিশোর গ্যাং লিডার। এতদিন এলাকা দাপিয়ে বেড়ালেও অবশেষে অস্ত্র, গুলি ও ইয়াবা সহ ধরা পড়েছে পুলিশের হাতে। রোববার ভোরে নগরীর আগ্রাবাদ পানওয়ালা পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। ডবলমুরিং থানা পুলিশ জানায়, শাহেদ ওরফে ভিখারি ধূর্ত এবং ভয়ঙ্কর সন্ত্রাসী, একই সাথে শীর্ষ মাদক ব্যবসায়ী। কিশোরদের নিয়ে তার একটি দল আছে। মাদক বাণিজ্যে কেউ বাধা দিলে কিশোর গ্যাং লেলিয়ে দেয়। 25 বছর বয়সে 2টি বিয়ে করেছে ভিখারি। আছে একাধিক বান্ধবী। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় 8টি মামলা রয়েছে। এর আগে গ্রেফতার হয়েছে 5 বার। এই শাহেদ দীর্ঘদিন যাবৎ এই ডবলমুরিংয়ের পানওয়ালার পাড়াসহ আশপাশ এলাকায় একটা বাহিনী তৈরি করে মারামারি এবং ছিনতাই সহ মাদক ব্যবসা করে আসতেছিল। তার বিরুদ্ধে ডবলমুরিং থানায় 8টা মামলা আছে এবং তার এই চক্রের আরও 4 জন সদস্যকে ইতিপূর্বে আমরা গ্রেপ্তার করেছি। বাংলাদেশ আওয়ামী লীগের বিদেশ নির্ভর বিএনপির রাজনীতি এখন শেকড় থেকে বিচ্ছিন্ন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার নিয়মিত ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, দেশে কোনো সংকটময় পরিস্থিতি নেই, বরং বিএনপির রাজনীতি এখন গভীর সংকটে। তিনি আরও বলেন, দেশ ও জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে বিএনপি নিজেদের জন্য সংকট তৈরি করেছে।
ব্যর্থতা ঢাকতে কর্মীদের উত্তাল আন্দোলনের দিবাস্বপ্ন দেখাচ্ছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। বলেন, বিএনপি নতুন করে আন্দোলনের যে হাকডাক দিচ্ছে তা অতীতের ধারাবাহিকতায় আরেকটি ব্যর্থ প্রয়াসের পূর্বাভাস মাত্র। বিএনপি নেতারা নিজেদের বিদেশ নির্ভর রাজনৈতিক সিদ্ধান্ত বিএনপিকে শেকড় থেকে বিচ্ছিন্ন করছে। এখনও তারা লক্ষ্যহীন, এখনও জনগণের কাছে না গিয়ে নানান অগণতান্ত্রিক পথ ধরে হাঁটছে বিএনপি। বরগুনায় আওয়ামী লীগের 2 গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে আমতলী চৌরাস্তায় সমাবেশ করেছে মেয়র ও সমর্থকরা। তারা অভিযোগ করেন, 21 মে মেয়রের ভাগ্নে যুবলীগ নেতা আবুল কালাম আজাদের ওপর হামলা চালায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক GM মুসা ও তার সমর্থক। এই ঘটনায় মুসা সহ 15 জনের নাম উল্লেখ করে মামলা হয়। এদিকে মিথ্যা মামলা ও ষড়যন্ত্রের প্রতিবাদে অস্থায়ী যুবলীগের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তার সমর্থকরা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় বরখাস্তকৃত ওসি প্রদীপ ও এএসআই নন্দদুলালের জামিন আবেদনের শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে 27 জুন। রোববার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে আসামি প্রদীপ কুমার দাস ও নন্দদুলাল রক্ষিতের জামিনের শুনানির আবেদন জানান সিনিয়র আইনজীবী রানা দাশগুপ্ত। তিনি জানান, করোনার কারণে শুনানি পেছানো হয়েছে। ধার্য তারিখে বক্তব্য আদালতে উপস্থাপন করবেন তারা। এর আগে 9 জুন অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় প্রদীপের পক্ষে জামিন আবেদন করেন তার আইনজীবী। পরদিন চট্টগ্রাম কারাগার থেকে তাকে কক্সবাজার কারাগারে স্থানান্তর করা হয়। সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব না হলে বিকল্প ব্যবস্থার চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। রোববার দুপুরে শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় সীমান্ত এলাকায় করোনা বেড়ে যাওয়ায় বাধ্য হয়ে 30 জুন পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে বলে জানান মন্ত্রী। বলেন, অনলাইন ক্লাসের পাশাপাশি এসএসসি এইচএসসি কোন পদ্ধতিতে নেওয়া যায় তা নিয়ে পরিকল্পনা চলছে। যেটুকু সম্ভব তারা নিজেরা পড়াশোনাটি বাড়িতে চালিয়ে যাক, তাদের উদ্বেগের কোনো কারণ নেই। এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হবে না যাতে তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরীক্ষা আমরা আদৌ নিতে পারবো কিনা, পরীক্ষা নিতে না পারলে বিকল্প কী ব্যবস্থা হবে, তার সব কিছু নিয়েই কিন্তু আমাদের চিন্তাভাবনা রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। রোববার 8টি বিভাগে বিভিন্ন বর্ষের 11টি পরীক্ষা নেওয়া হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে বাধ্যতামূলক মাস্ক পরিধান সহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। পরীক্ষা গ্রহণের মাধ্যমে দীর্ঘ সেশন জট কমবে বলে আশা করছেন শিক্ষার্থীরাও। এর আগে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সকল পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। কোভিড পরিস্থিতিতে তরুণ জনগোষ্ঠী ভয়াবহ কর্মসংস্থানের ঝুঁকিতে পড়েছে। শিক্ষা স্বাস্থ্য নিয়েও তরুণদের ওপর নানা অভিঘাত আসছে, যার দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়ছে। অনলাইনে বাজেট আলোচনায় এমন উদ্বেগজনক তথ্য জানান অর্থনীতিবিদ ও গবেষকরা। সানেম ও অ্যাকশন এইডের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, ডিজিটাল বৈষম্যের শিকার হচ্ছেন গ্রামাঞ্চলের তরুণরা। জানানো হয়, মাত্র 22% শিক্ষার্থী অনলাইনে শিক্ষা গ্রহণের সুযোগ পেয়েছে। খাতায় কলম থেকে অনেক সময় বাস্তবে যে জিনিসগুলো আসলে প্রতিফলিত হয় না, এবং সেটার কারণেই কিন্তু আমরা দেখি যে তরুণদের মধ্যে তরুণদের যে বেকারত্ব, সেই তরুণদের বেকারত্বর বিষয়ে বিভিন্ন ধরনের নীতি সহায়তার পরও কিন্তু আমরা বেকারত্বের ক্ষেত্রে আমরা কিন্তু খুব বেশি উল্লেখযোগ্য উন্নতি তো দেখি না। স্টিমুলাস প্যাকেজে কিন্তু তরুণদের জন্য স্পেশাল খাত করে কিন্তু সেখানে টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আশ্চর্য হয়ে যায় অনেক সময় যে কেন আমরা সেগুলো এই একেবারে প্রান্তিক যারা উদ্যোক্তা তাদের কাছে আমরা এটা পৌঁছাতে পারছি না। বিশ্বজুড়ে আরও প্রায় 9,500 প্রাণ গেল করোনা ভাইরাসে। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে 3.5 লাখের কাছাকাছি। দৈনিক প্রাণহানিতে আবারও শীর্ষে ব্রাজিল। শনিবার দেশটিতে 2000-এর বেশি মৃত্যু হয় ভাইরাসের কারণে। নতুন আক্রান্ত শনাক্তের সংখ্যা 75,800-র কাছাকাছি। এদিন 577 জনের মৃত্যু হয়েছে কলম্বিয়া। দেশটিতে একদিনে 75,000-এর বেশি মানুষের শরীরে শনাক্ত হয়েছে কোভিড। 450-র মতো মৃত্যু হয়েছে আর্জেন্টিনায়। আরেক লাতিন দেশ পেরুতে দৈনিক প্রাণহানি 350-র কাছাকাছি। মহামারীতে বিশ্বে মোট প্রাণহানি 38,10,000 ছুঁই। মোট আক্রান্ত হয়েছে 17,63,77,000-এর বেশি মানুষ।
ভারতে আরও নিম্নমুখী করোনা সংক্রমণের হার। শনিবার নতুন সংক্রমিত শনাক্ত হয়েছে ৮০,৬০০ কিছু বেশি, যা ৭৩ দিনের মধ্যে সর্বনিম্ন। এদিন প্রায় ১৭০০ মৃত্যু রেকর্ড করা হয়েছে দেশটিতে। এ নিয়ে মহামারীতে ভারতের মোট প্রাণহানি ৩,৭০,০০০ ছাড়ালো। এ পর্যন্ত মোট আক্রান্ত ২,৯৪,২৪,০০০-এর বেশি। দেশটিতে এই মুহূর্তে করোনা পজিটিভ ১০ লাখের ওপর। তবে সিভিল রেজিস্ট্রেশন সিস্টেমের সাম্প্রতিক তথ্য বলছে করোনার সেকেন্ড ওয়েভে দেশটির মৃত্যু সংখ্যা প্রকাশিত সংখ্যার কয়েক গুণ বেশি। গবেষণা বলছে গত ২ মাসে কেবল মধ্যপ্রদেশে ৪,১০০ মৃত্যুর কথা বলা হলেও প্রকৃত প্রাণহানি অন্তত ৩ গুণ বেশি। গত বৃহস্পতিবার বিহার রাজ্যের করোনা পরিস্থিতির সংশোধিত পরিসংখ্যান প্রকাশিত হয়, যাতে এক লাফে মৃতের সংখ্যা ৭২% বেড়ে ৯,০০০-এ দাঁড়ায়। জানাজা সম্পন্ন হলো কানাডায় ধর্মীয় বিদ্বেষের শিকার মুসলিম পরিবারের। শনিবার বিকালে অন্টারিও রাজ্যের ইসলামিক সেন্টার প্রাঙ্গণে ছিল এই আয়োজন। মুসলিম পরিবারের ৪ সদস্যের কফিন মোড়া হয় কানাডার পতাকা, যা জাতীয় সম্মানের ক্ষেত্রে ব্যবহৃত হয়। জানাজার নামাজে অংশ নেন কয়েকশো মুসলিম। তবে ১ ঘন্টার শোকসভা এবং অন্যান্য অনুষ্ঠানে ছিলেন ধর্মবর্ণ নির্বিশেষে বহু মানুষ। পারিবারিক গোরস্থানে হয় তাদের কবর। গেল সোমবার লন্ডন শহরের একটি শপিং মলের বাইরে পরিবারটির উপর পিকআপ তুলে দেয় আততায়ী। ঘটনাস্থলে মারা যান সালমান পরিবারের ৪ সদস্য। প্রাণে বাঁচেন শুধু ৯ বছরের শিশু। হামলার পরই হেট ক্রাইমের অপরাধে আটক হন ২০ বছরের নাথানেল ভেল্টম্যান। বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হবে। তার বিরুদ্ধে হত্যাকাণ্ড এবং হত্যা চেষ্টার মামলা দায়ের করা হয়েছে। মাদারীপুরের যেসব এলাকায় করোনার প্রকোপ কম বা বিধিনিষেধ নেই, সেসব এলাকায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে ২১ জুন। এই তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। সকালে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, ৩৭১টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হওয়ার কথা ছিল, তবে করোনা পরিস্থিতি বেড়ে যাওয়ায় নির্বাচন হবে ২০০ ইউনিয়নে। এছাড়া লক্ষ্মীপুর ২ ও ১১টি পৌরসভার EVM-এ ভোট গ্রহণ করা হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিধিনিষেধ নেই যে এলাকায়, সেগুলো শুধু নির্বাচন করব। ২০০ ইউনিয়ন পরিষদ এবং ২-৩টা পৌরসভা নির্বাচন এবারে হবে, আর একটা সংসদের উপনির্বাচন হবে। পরে যদি করোনা পরিস্থিতি উন্নতি হয় তাহলে ওই বাকিগুলো নির্বাচন আমরা করে ফেলবো জুলাই মাসে। গণমাধ্যম কর্মী আইন চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রোববার সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। মন্ত্রী জানান, আইনটি মন্ত্রণালয়ে ভেটিংয়ে আছে। এই আইনের ফলে গণমাধ্যম কর্মীরা আইনি সুরক্ষা পাবে বলে উল্লেখ করেন তিনি। ডক্টর হাসান মাহমুদ আরও বলেন, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের নায়ক নন, বরং পাকিস্তানের চর ছিলেন। বলেন, মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ের কাজকর্মে জিয়ার মুক্তিযুদ্ধ বিরোধিতা প্রমাণিত হয়েছে। এখানে প্রচুর সাংবাদিক কাজ করে, তাদের সুরক্ষার জন্য এই আইনটি খুবই কার্যকর হবে। আমি মনে করি এই গণমাধ্যম কর্মী আইন হলে পরে যে কোনো সময় ছাঁটাই করা, কথায় কথায় বিদায় করে দেওয়া, এইগুলো অনেকটা বন্ধ হয়ে যাবে এবং আইনি সুরক্ষা সবাইকে দেওয়া সম্ভবপর হবে। সড়কে গাছের গুঁড়ি ফেলে ডাকাতি করা চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে মানিকগঞ্জের সাটুরিয়া থানা পুলিশ। জব্দ হয়েছে স্বর্ণালঙ্কার সহ ডাকাতির মালামাল। পুলিশ জানায়, সম্প্রতি সাটুরিয়া উপজেলার তিল্লি সড়কে বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে সাফার, আশুলিয়া ও গাজীপুর সহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। গ্রেফতার করা হয় দলের প্রধান কারণ মিয়া ওরফে শমশের সহ ৬ জনকে। শমশেরের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি সহ 10টি মামলা রয়েছে। গ্রেফতারের পর অভিযান চালিয়ে পিস্তল আর বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। জব্দ করা হয় নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কার। বঙ্গবন্ধু সেতুতে বাসের ধাক্কায় লরিতে আগুন ধরে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 7 জন। রোববার ভোরে সেতুর 19 নম্বর পিলারের কাছে উত্তরবঙ্গগামী লেনে লরিটি দুর্ঘটনায় পড়ে। পুলিশ জানায়, উত্তরবঙ্গগামী শ্যামলী পরিবহনের বাস একটি লরিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে লরিটি উল্টে আগুন ধরে যায়। পুড়ে মারা যান নীলফামারীর ডিমলার মজনু ও নজরুল ইসলাম। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এরপর থেকে সেতুর দুপাশে যানজট দেখা দেয়। এতে দীর্ঘ সময় আটকে থাকতে হয় যাত্রী ও চালকদের। প্রায় 6 ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনা এড়াতে রাস্তার এক পাশ টমটম চলাচল বন্ধের নির্দেশনা দিয়েছে পৌরসভা। মেয়র নির্মলেন্দু চৌধুরী জানান, পৌর এলাকায় উশৃঙ্খলভাবে টমটম চলাচলের কারণে অনেক সময় যানজট ও দুর্ঘটনা ঘটে। তাই সড়কে শৃঙ্খলা ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে।
এর মধ্যে রাস্তার ডান পাশ ব্যবহার বন্ধের বিষয়ে জানানো হয়েছে ব্যাটারি চালিত টমটমের চালক ও সমিতিগুলোকে। 25 জুনের মধ্যে কার্যকরী উদ্যোগ না নিলে অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। সিরাজগঞ্জে বর্ষিয়ান রাজনীতিবিদ সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। রোববার সকালে গাজীপুর সহ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা ও মোহাম্মদ নাসিমের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে গাজীপুর মাঠে মোহাম্মদ নাসিম ফাউন্ডেশনের উদ্যোগে স্মরণসভার আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান সহ গণ্যমান্য ব্যক্তিরা। বকেয়া বেতনের দাবিতে সাভারের ডিইপিজেড এর সামনের সড়কে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। কয়েকটি যানবাহনও ভাঙচুর করেন তারা। দাবি আদায়ে রোববার সকালে ডিইপিজেড এর প্রধান ফটকের সামনে জড়ো হয় ফেব্রুয়ারিতে বন্ধ হয়ে যাওয়া লেলি ফ্যাশন নামের কারখানার শ্রমিকরা। এক পর্যায়ে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে তারা। এতে বন্ধ হয়ে যায় সড়কে যান চলাচল। পুলিশ সরে যেতে বললে ক্ষুব্ধ হন শ্রমিকরা। এ সময় মাইক্রোবাস সহ বেশ কিছু গাড়ি ভাঙচুর করেন আন্দোলনকারীরা। পরে জলকামান, কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। তবে শ্রমিকরা দাবি করেন তারা খেয়ে পালানোর সময় বৈদ্যুতিক খুঁটির সাথে আঘাত লেগে প্রাণ গেছে জেসমিন নামের এক নারী শ্রমিকের। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক অ্যাম্বুলেন্স হস্তান্তর করেছে এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেড। রোববার দুপুরে বিএসএমএমইউতে অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়। এর আগে কোভিড-19 কমপ্লিকেশনস ইনক্লুডিং ব্ল্যাক ফাঙ্গাস শীর্ষক সেমিনারের আয়োজন করে বিএসএমএমইউ ও এসিআই। সেমিনারে করোনায় আক্রান্ত রোগীদের নতুন নতুন জটিলতার কথা তুলে ধরেন চিকিৎসকরা। বলেন, এই অবস্থায় রোগীদের জীবন বাঁচাতে প্রতিটি হাসপাতালে দ্রুততার সাথে যথাযথ ও উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা জরুরি। খাগড়াছড়িতে উড়ন্ত ফানুস 11,000 ভোল্টের বৈদ্যুতিক লাইনের ওপর পড়ে বিস্ফোরণের পর বন্ধ হয়ে যায় শহরের বিদ্যুৎ সরবরাহ। শনিবার রাত 8টার দিকে পৌরসভা সংলগ্ন ব্রিজের ওপরই এই ঘটনা ঘটে। আধা ঘন্টা পর আবার চালু হয়। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের এই সঞ্চালন লাইনটি। স্থানীয় ব্যবসায়ীরা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। ফানুসবাতি প্রজ্বলনের ক্ষেত্রে আরও বেশি সতর্কতা অবলম্বন করা জরুরি বলে মন্তব্য করেছেন তারা। তবে কে বা কারা কেন উড়িয়েছে এই ফানুসবাতি তা জানা যায়নি। গ্রুপ বি এর আরেক ম্যাচে রোমেলো লুকাকুর জোড়া গোলে রাশিয়াকে 3-0 গোলে হারিয়েছে ফেভারিট বেলজিয়াম। সেন্ট পিটার্সবার্গে ম্যাচের শুরু থেকে দাপুটে ছিল তারকাবহুল দল বেলজিয়াম। অগোছালো রাশিয়ানদের বিপক্ষে এগিয়ে যেতে মাত্র 10 মিনিট সময় নেয় মার্টিনেজ শিষ্যরা। স্কোশিরে প্রথম নাম তোলেন ইন্টার মিলান স্ট্রাইকার লুকাকু। গোলটি তিনি উৎসর্গ করেন তার ড্যানিশ ক্লাব সতীর্থ ক্রিস্টিয়ান এরিকসনকে। 34 মিনিটে রাইট ব্যাক থমান মুনিয়ের গোল করলে 2-0 লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে বেলজিয়াম। 88 মিনিটে লুকাকু ম্যাচে নিজের দ্বিতীয় গোল করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে শিরোপার অন্যতম দাবিদার বেলজিয়াম। মুজিব বর্ষে ঘর বরাদ্দের নামে ঠাকুরগাঁয়ে হতদরিদ্রদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে। অভিযোগ, ইউএনওর শ্যালক হওয়ায় বিধি ভেঙে তাকে দেওয়া হয় প্রকল্প তদারকির দায়িত্ব। তানবির নামে ওই ব্যক্তির অপকর্ম জানাজানির পর পলাতক তিনি। ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে শ্যালকের নাম বাদ দিয়ে মামলা করেছেন উপজেলা নির্বাহী অফিসার। তানবিরকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সুষ্ঠু তদন্ত চাইছেন হরিপুরের ভুক্তভোগী মানুষ। যারা যোগাযোগ করছে লাইনঘাট আছে তারাই পাচ্ছে, আমি তো যোগাযোগ করি না, লাইনঘাট করি নাই, আমরা তো পাই নাই। যারা অসহায় মানুষ, দরিদ্র, তারা তো ঘুষ দিতে পারে না, তারা ঘরও পায় না। ইউনো স্যারের শালা বলছিল যে কিছু নাম দেওয়ার জন্য, আমি এসেছি বলতেছে যে আমার কাছে কিছু নাম আছে, এই নামগুলো তুমি ব্যবস্থা করে দাও। তানবির নামে তার সহযোগী নাম প্রকাশ করেছে সে। এটা মানুষের মৌখিক বক্তব্য, তো আর এটা কম্পালসারি বা কোরআনে আয়াত না। দেখাশোনা ঠিক না, তবে একেবারে তো বাড়িতে হাত পা গুটিয়ে বসে থাকা যায় না, তার জন্য হয়তো সে মাঝে মাঝে গেছে। অপরাধী যিনিই হোক, কেউই আইনের ঊর্ধ্বে নয়। আইনের আওতায় যদি কেউ অপরাধ করে থাকে তাহলে আইনের আওতায় তাকে আনা হবে। টাঙ্গাইলের সখীপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক নারীকে গণধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। নির্যাতনের শিকার নারীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলায় বলা হয়, কোচ সম্প্রদায়ের ওই নারীকে গত বৃহস্পতিবার একই এলাকার দিনা সরকার, মন্টু সরকার ও শব্দুল মিয়া ধর্ষণ করে। তার চিৎকার এলাকাবাসী এগিয়ে এলে পালিয়ে যায় নির্যাতনকারীরা। পরে ওই নারীকে নেওয়া হয় সদর হাসপাতালে। চিকিৎসক জানিয়েছেন তার শরীরে মারাত্মক ক্ষত রয়েছে, ভেঙে ফেলা হয়েছে 4টি দাঁত। প্রাথমিক পরীক্ষায় ধর্ষণের আলামত মিলেছে বলেও জানিয়েছেন চিকিৎসক। আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। প্রস্তাবিত বাজেটে নিম্ন ও মধ্যস্তরের সিগারেট, বিড়ি ও জর্দায় শুল্ক বাড়ানো হয়নি।
বাজেটে তামাক পণ্যে কর বিষয়ক আলোচনায় বক্তারা এক স্তরের কর হার কার্যকরের পরামর্শ দেন। অর্থনীতিবিদ ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদ বলেন, উন্নয়ন পরিকল্পনায় প্রধান উপজীব্য হওয়া উচিত মানুষ। সংবিধানও বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, কিন্তু কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন অনেক সময় তার প্রতিফলন হচ্ছে না। প্রজ্ঞার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী বলেন, করোনায় 13,000-এর বেশি মানুষ মারা গেছেন, আর তামাকের বিরূপ প্রভাবে 1 বছরে 3 গুণের বেশি মানুষ মারা যান, কিন্তু ব্যবহার নিয়ন্ত্রণে বাজেটে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দেশের স্বার্থের পরিপন্থী কিছু জিনিসপত্র চলে আসছে, বুঝে অথবা না বুঝে। কিছু কনসালটেন্ট আছেন আমাদের দেশে, যারা বিদেশিরা তাদেরকে প্রমোট করে এবং বিদেশিদের কথা তারা বলে, এবং তাদেরকে সরকার অনেক মূল্য দেওয়া হয়, তাদেরকে অনেক দাম দেওয়া হয়, দিয়ে তাদেরকে দিয়ে তারাও লিখেন না, বিদেশিরা লিখে দেয়, তারা সেটা উপস্থাপন করেন। 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে ভার্চুয়াল বৈঠকের আয়োজন করে দ্য অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্ট্যান্টস ACCA। শনিবার এই বৈঠকে সামিট কমিউনিকেশনসের এমডি এবং সিইও আরিফ আল ইসলাম, পিডব্লিউসি বাংলাদেশের ম্যানেজিং পার্টনার মামুন রশিদ, ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের চেয়ারম্যান মাসুদ খান সহ ACCA বাংলাদেশের মেম্বার ও বিভিন্ন সেক্টরের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ACCA বাংলাদেশের হেড অব এডুকেশন প্রমা তাপসী খান। আয়োজনে সহায়তা করে এইস অ্যাডভাইজরি এবং ট্যাক্স হাউস বাংলাদেশ লিমিটেড। ইতালি যাওয়ার ফ্লাইট চালু, বৈধ অভিবাসীদের বসবাসের অনুমতির মেয়াদ বাড়ানো ও সহজ শর্তে রি-এন্ট্রি ভিসা দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন আটকে পড়া ইতালি প্রবাসী বাংলাদেশিরা। রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন তারা। বলেন, ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে ইতালি প্রবেশে গত এপ্রিলে সে দেশের সরকার নিষেধাজ্ঞা দেয়। সেখানে ভারত, শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশও রয়েছে। সেই নিষেধাজ্ঞা এখনও চলমান, ফলে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় 5,500-এর মতো ইতালি প্রবাসী আটকে পড়েছেন। ইতালিয়ান সরকারের সঙ্গে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে কর্মস্থলে ফিরে যাওয়ার সব বাধা অপসারণে দ্রুত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান প্রবাসীরা। মানববন্ধন শেষে প্রবাসীরা পররাষ্ট্রমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ও ডিসি ডিপ্লোম্যাটিক গুলশানের মাধ্যমে ইতালিয়ান রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াতা বরাবর স্মারকলিপি দেন। চট্টগ্রাম বিআরটি অফিসে অভিযান চালিয়ে 21 দালালকে আটক করেছে র্যাব। রোববার দুপুরে একটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ড্রাইভিং লাইসেন্স, যানবাহন রেজিস্ট্রেশনের ফর্ম ও নগদ 2 লাখ টাকা সহ তাদের আটক করা হয়। র্যাব 7-এর সহকারী পরিচালক নুরুল আবসার বলেন, দালাল চক্রের উৎপাতে বিআরটিএতে সেবা গ্রহণে হয়রানির শিকার হচ্ছেন গ্রাহকরা। গ্রাহকদের কাছ থেকে অবৈধভাবে টাকা দাবি করত সংঘবদ্ধ চক্রটি। এসব অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে 21 দালালকে আটক করা হয়। কক্সবাজারে টেকনাফ অভিযান চালিয়ে 800 ক্যান বিয়ার জব্দ করেছে কোস্টগার্ড। গোপন খবরের ভিত্তিতে উপজেলার বাহারছড়ায় অভিযান চালায় কোস্টগার্ডের একটি দল। কন্টিনজেন্ট কমান্ডার জানান, একটি গাড়িকে থামার সংকেত দিলে চালক না থামিয়ে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। কোস্টগার্ড সদস্যরা গাড়িটিকে ধাওয়া করলে চালক ও হেলপার পালিয়ে যায়। পরবর্তীতে গাড়িটি তল্লাশি করে 13টি বস্তায় 800 ক্যান আন্দামান গোল্ড বিয়ার পাওয়া যায়। জব্দকৃত বিয়ার ও পাচার কাজে ব্যবহৃত গাড়ির পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। কক্সবাজারের টেকনাফে আরও এক রোহিঙ্গা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার নীলা ইউনিয়নের নাফ নদী সংলগ্ন ফুলের ডেইল চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। টেকনাফ মডেল থানার পরিদর্শক আব্দুল আলিম জানান, সকালে চরে স্থানীয়রা মরদেহটি দেখতে পান, পরে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে। এর আগে গতকাল সকালে টেকনাফের নাইক্ষংখালী এলাকায় নাফ নদীর তীরে মা ও 2 শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। তারা জানায়, স্বামী, স্ত্রী ও 3 সন্তান সহ একটি পরিবার ক্যাম্প থেকে গোপনে নৌকায় করে মায়ানমারে পার হওয়ার চেষ্টা করে, কিন্তু পথিমধ্যে নৌকাটি ডুবে যায়। সরকারি চাকরিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোটা পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে শহরের একটি রেস্টুরেন্টে কর্মসূচি করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি সহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতারা। জানান, 2018 সালে এক প্রজ্ঞাপনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোটা বাতিল করা হয়। ফলে নানা বৈষম্যে ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা। দেশে 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে কোটা পদ্ধতি বহাল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান নেতারা। সম্মেলন শেষে প্রধানমন্ত্রী বরাবর কোটা পুনর্বহালের দাবিতে স্মারকলিপি দেন তারা। সম্পূর্ণ পার্বত্য চট্টগ্রাম চুক্তি 97-এর আলোকে যেভাবে হওয়া উচিত সেভাবে কিন্তু হচ্ছে না। সব ক্ষেত্রে বলছে না, কোনো জায়গায় ভালো আছে, কোনো জায়গায় একেবারে মন্দ, কোনো জায়গায় মাঝারি।
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে বন্দুকধারীর হামলায় অন্তত 14 জন আহত হয়েছেন। শনিবার রাজধানী অস্টিন শহরের কেন্দ্রস্থলে এলোপাতাড়ি গুলি ছুড়ে এই ঘটনা ঘটায় 2 ব্যক্তি। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানায়, ঘটনাস্থলে 2 ব্যক্তি তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তারা একে অপরকে লক্ষ্য করে গুলি ছুটতে থাকেন, কিন্তু সে সময় অনেক লোক উপস্থিত থাকায় এত আহতের ঘটনা ঘটেছে। তবে জড়িত কাউকে এখনও আটক করতে পারেনি পুলিশ। এদিকে ঘটনার তদন্ত করতে মাঠে নেমেছে FBI, ATF ও টেক্সাসের নিরাপত্তা বাহিনী। সম্প্রতি দেশটিতে আশঙ্কাজনক হারে বেড়েছে বন্দুকধারীদের হামলার ঘটনা। শুক্রবার রাতেই আরও বেশ কয়েকটি জায়গায় হামলার ঘটনা ঘটে। শেষ পর্যন্ত $28 লাখ ব্লু অরিজিনের মহাকাশ যাত্রার টিকিট পেলেন এক ব্যক্তি। আমাজন প্রতিষ্ঠান জেফ বেজোসের সহযাত্রী হয়ে মহাশূন্যে পাড়ি জমাবেন তিনি। বেসরকারি ব্যবস্থাপনায় প্রথমবারের মতো মহাকাশ পর্যটনের সুযোগ দিতে প্রায় মাসব্যাপী চলে নিলাম। শনিবার বিজয়ীর নাম নিশ্চিত করে বেজোসের প্রতিষ্ঠান। এক টুইট বার্তায় ব্লু অরিজিন জানায়, টিকিট ক্রেতার পরিচয় প্রকাশ করা হবে আরও পরে। 20 জুলাই 10 মিনিটের অভিযাত্রায় সাথে আরও থাকবেন জেফ বেজোসের ভাই। নিউ শেপার্ড ক্যাপসুলের ফ্লাইটে তাদের নিয়ে যাওয়া হবে ভূপৃষ্ঠ থেকে 100 কিলোমিটার ওপরে। মহাশূন্য অভিযানে যেতে 140টির বেশি দেশ থেকে প্রায় 6000 মানুষ অংশ নেন নিলামে। টিকিট বিক্রির অর্থ জমা হবে ব্লু অরিজিন ফাউন্ডেশনে। ব্রিটেনের রানী এলিজাবেথের 95তম জন্মদিন উপলক্ষে উইন্ডসর ক্যাসেলে অনুষ্ঠিত হয় সেনাবাহিনীর কুচকাওয়াজ। 260 বছরের রীতি মেনে দেয়া হয় গান স্যালুট। করোনা মহামারীর কারণে এবার সীমিত পরিসরে ছিল আনুষ্ঠানিকতা। রানীর প্রকৃত জন্মদিন 21 এপ্রিল হলেও আনুষ্ঠানিকভাবে পালন করা হয় জুনের দ্বিতীয় সপ্তাহে। স্বামী প্রিন্স ফিলিপের মৃত্যুর পর এটাই তার প্রথম জন্মদিন। 1952 সালে 25 বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন রানী দ্বিতীয় এলিজাবেথ। ব্রিটেনে সবচেয়ে দীর্ঘ সময় সিংহাসনে থাকার রেকর্ড তার। এই ছিল আজকে সব খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।